নমস্কার, সন্ধ্যে 7টায় নিউজ 18 বাংলায় আমার বাংলা ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই দেখাবো জয়নগরের খবর। জয়নগরের বেলতলা মাঠে চরম উত্তেজনা, স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, বিক্ষোভ সামলাতে দেখুন সেই ছবি। বাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু আর তারপরেই চরম উত্তেজনা দেখুন। মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ। লাঠিচার্জ তো করতেই হয়েছে, তার সঙ্গে কাঁদানে গ্যাসও ছুটতে হয়েছে বিক্ষোভ সামলাতে পুলিশকে। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এখানে কি প্রায় দুর্ঘটনা ঘটে, সেই কারণেই কি এরকমও বিক্ষোভ হয়ে উঠলো, বিক্ষোভ জনতার? একদমই অন্যায়। যেটা স্থানীয় মানুষজন অভিযোগ করছেন যে এই রাস্তায় কোনো রকম স্পিড ব্রেকার নেই, যার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে এবং যার জন্য পুলিশ প্রশাসনকে তারা দায়ী করছে এবং প্রশাসনের তরফ থেকে নজরদারির অভাব রয়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং এই ক্লাস 7-এর ছাত্রীর মৃত্যুর পরেই রণক্ষেত্রের চেহারা নিল বেলপুকুর এলাকার। ইতিমধ্যেই ঘটনাস্থলে বারুইপুর এবং জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তারা মৃতদেহ রাস্তায় ফেলে রেখে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, তারা রাস্তা অবরোধ করেছিলেন। তবে এই মুহূর্তে রাস্তা অবরোধ উঠে গেলেও কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়েছে, পুলিশকে লাঠিচার্জ করে কার্যত মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মৃতদেহ বারুইপুরের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় মানুষজনদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই এলাকায় এই রাস্তার উপরে স্পিড ব্রেকার নেই, আর যার জন্য কিন্তু মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। কিছুদিন পুলিশ সক্রিয় থাকে, তারপরে কিন্তু পুলিশ সেইভাবে কোনো কাজ করে না, আর যার কারণে এই তাদের এই বিক্ষোভ। এবং তারা চাইছেন যারা এই রাস্তায় অতি শীঘ্রই পুলিশি নজরদারি বাড়ানো হোক এবং এইভাবে বেপরোয়াভাবে যারা বাইক চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হোক। এই ঘটনার জেরে কিন্তু কার্যত বলা যায় এই রাস্তা, অর্থাৎ ঢাকা থেকে যে রাস্তা যাচ্ছে গোচরণ রোড ধরে যে রাস্তা, সেই রাস্তা কার্যত এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে। এখনো পর্যন্ত অবরুদ্ধ বিক্ষিপ্ত জনতা বিভিন্ন এলাকায় তারা দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে যে মৃত্যু, স্কুল ছাত্রীর মৃত্যুর পরে কিন্তু পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারা বারবার দুর্ঘটনা ঘটেছে এবং আজকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া এই স্কুল ছাত্রীর মৃত্যুর পরেই এই রকম বিক্ষোভ। অর্পণ, একদমই বিক্ষোভ এবং বিক্ষোভের সঙ্গে তাদের যে দাবি যে এলাকায় যেভাবে বাইক দৌরত্ব বেড়েছে, যেভাবে নিয়ন্ত্রণহীন ভাবে গাড়ি চলাচল করে, তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দিক পুলিশ প্রশাসন। কিন্তু পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই তাদের এই ক্ষোভ এবং সেই ক্ষোভকে বহিঃপ্রকাশে এই রাস্তা অবরোধ, গাড়িতে আগুন এবং অবশেষে পুলিশকে লাঠিচার্জ করতে হলো। কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে এলাকা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা। আমরা নিশ্চয়ই পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো নিউজ 18 বাংলার দর্শকদের কাছে। আর এই মুহূর্তে যে খবর দেব আপনাদের ব্রেকলেস আমার বাংলায়, তা হলো জয়ন্ত সিং এর সাকরেদ প্রসেন ওরফে লালটু, তার জামিন হয়ে গেল। শিশু নির্যাতনেও জামিন পেল প্রসেন। আপনাদেরকে দেখিয়েছিলাম আরিয়াদহে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য, ছবি, আর সেখানেই চাঞ্চল্যকর মোড়। নির্যাতিত যে শিশু তার খোঁজই দিতে পারেনি পুলিশ, হেফাজতের আবেদনও জানায়নি পুলিশ। জামিনে মুক্ত হয়ে গেল জয়ন্ত সঙ্গী প্রসেন। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। আইনজীবী কি বলছেন দেখুন। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল
কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলএস লালটু, এই কেসটা হয়েছিল 11/7 আগে, 11/7 ওরা প্রডিউস করে, অন্তর্বর্তী জামিন দিয়েছে 13/12-তে ফার্দার ডেট হয়েছে, 13/12। কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে, ভিডিও দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। আদৌ এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল না কেন? 2 নম্বর কথা, কতটা সহায়তা পাওয়া গেছে অ্যাকিউজডের তরফ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়ার বিষয়ে? 3 নম্বর হচ্ছে, যদি না খুঁজে পাওয়া যায়, ধরুন খুঁজে পাওয়া গেলই না, তাহলে কি পুলিশ হাতে হাত দিয়ে বসে থাকবেন? কারণ কর্পাস ডেলিক্টি বলে একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টে বলা আছে যে যদি কারোকে খুঁজে না পাওয়া যায়, তাকে খুঁজে তার কর্পাসকে অন্তত খুঁজে বার করতে হবে, এবং আলটিমেটলি যদি একান্ত খুঁজে নাই পাওয়া যায়, কর্পাসকে খুঁজেই পাওয়া গেল না, তাহলে কিন্তু এই কেসটাই একটা মার্ডার কেসে উত্তীর্ণ হবে। পক্সো ধারা, শিশু নির্যাতনে পক্সো ধারা রয়েছে, সেই পক্সো ধারাও দেয়নি পুলিশ। কি বলছেন অনির্বাণ গুহ ঠাকুরতা, দেখুন। পুলিশ সুমোটো একটা কেস, মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন, তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম কোনো বিষয় থাকবে যে বাচ্চাটির অত্যন্ত নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে, এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ডেডলি ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্টস দিয়ে টাচ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি, মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, যেখানে পক্সো আইন কেন হলো না সেটা আমার কাছে আমাকে অবাক করছে। একের পর এক কুকীর্তি বেরিয়েই চলেছে জয়ন্ত সিং এর। একেবারে আড়িয়াদহে একটা বাতাসা কারখানা, তার জমি দখল, তার পাশে একটা পুকুরের অংশ দখল করে বেআইনি নির্মাণ জয়ন্তর আরো কুকীর্তি। শুধু এখানেই শেষ নয়, দোলপিড়ি মোড়ে টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি করা এবং রিক্সা চালকদের থেকে পয়সা কামানো জয়ন্তর কুকীর্তি। জয়ন্ত সিং, আড়িয়াদহের ত্রাস। এবার তার বিরুদ্ধে বাতাসা কারখানার জমি দখলের অভিযোগ, সেখানে তৈরি হচ্ছে আবাসন। কামারহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকা। স্থানীয়দের দাবি, এখানে আগে ছিল বাতাসা কারখানার 8 কাঠা জমি। এই জমির মধ্যে 2 কাঠার একটা পুকুর ছিল। অভিযোগ, বছর 3 আগে মালিক পক্ষকে ভয় দেখিয়ে কারখানার 6 কাঠা জমি দখল করে নেয় জয়ন্ত। তারপর সেই জমি তারই এক পরিচিত প্রমোটারকে দিয়ে দেয়। দখল করা এই জমিতে এখন তৈরি হচ্ছে ফ্ল্যাট। এর জন্য বুঝিয়ে দেওয়া হয়েছে পুকুরের একাংশ। অভিযোগ, জয়ন্তর ভয়ে এই নিয়ে আগে মুখ খোলেননি কেউ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলে সব দখল করে, এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। জমি বলুন, বেআইনি যা বলুন, সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিং এর দিকে নিয়ে যাচ্ছে, আর সব দখল করছে করে। ভয় মুখ খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। এখানেই শেষ নয়, জয়ন্তর বিরুদ্ধে আরো অভিযোগ সামনে এসেছে। আড়িয়াদহের দোলপিড়ি মোড়, এখানে রয়েছে পুরনো রিক্সা স্ট্যান্ড। অভিযোগ, জয়ন্ত সিং আর তার সাগরেদ রাহুল গুপ্তা এই রিক্সা স্ট্যান্ডের উল্টো দিকে টোটো স্ট্যান্ড তৈরি করে দিয়েছে। এখানে যারা টোটো চালান তাদের এককালীন মোটা টাকা দিতে হয় জয়ন্ত বাহিনীকে, এছাড়া প্রতিদিন তোলা। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকমভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা। সম্প্রতি আড়িয়াদহে মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসতে শুরু করে জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক হাড় হিম করা ভিডিও। ভাইরাল হয়েছে জয়ন্তর নারী নেশার ছবিও। আড়িয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আবার সালিশি সভা,
আবার শাস্তি, এবার মালদার কালিয়াচকে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক যুগলকে শাস্তি সালিশি সভার। বিবাহ বহির্ভূত সম্পর্কে মুখে কালি লেপে জুতোর মালা পরিয়ে শাস্তি, গ্রামে ঘোরানোর ভিডিও ভাইরাল। আক্রান্ত যুবকের অভিযোগে ধৃত অভিযুক্তরা। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কবেকার ঘটনা, কি হয়েছিল এবং এই যে অভিযুক্ত যারা তারা কারা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কালিয়াচকে এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আর তারপরেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এটা অভিযোগ উঠছে যে গ্রামের মোড়ল মাতব্বররা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে এই যুগলকে আটক করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে, এরপর মুখে কালি লেপে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় গ্রামে। প্রচুর মহিলা, সেই পুরুষ তারা সেই ঘটনার সাক্ষী হন, অনেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেন, এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও যায়। কিন্তু অভিযোগ দায়ের করেন এই নির্যাতিত যুবক, আক্রান্ত যুবক। তার যেটা দাবি যে যার সম্পর্কে এই অভিযোগ তোলা হচ্ছে সে সম্পর্কে আত্মীয়, তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন। এরপরেও মোড়ল মাতব্বররা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আরো কে বা কারা একসঙ্গে যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করা হবে, এমনটাই জানিয়েছে পুলিশ। ধন্যবাদ। এটা তো মালদার কালিয়াচক। এই কলকাতা থেকে কিছুটা দূরে সোনারপুরে এক তৃণমূল কর্মীর বিশাল অট্টালিকা। সেই তৃণমূল কর্মীর জামাল, জেসিবির পর এবার জামাল, তার বিরুদ্ধে অভিযোগ সালিশি সভা বসানোর, শিকল বেঁধে মহিলাদেরকে মারধর করার এবং ঘোড়া পুষে অট্টালিকা তৈরির জমি দখল করে। দেখুন, সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ। শুধু তাই নয়, শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ। নৃশংস নির্যাতনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। এখানকার প্রতাপনগরের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ, এই বাড়িতেই বসে সালিশি সভা, বিচারের জন্য ডেকে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবে বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয়, নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে হচ্ছে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল। আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এই জামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় অত্যাচারের ছবি সামনে আসে। রাস্তায় যুগলকে বেধড়ক মারধর করতে দেখা যায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি ছিল স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর সোনারপুরের জামাল তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠতেই আসরে বিজেপি। জামাল সর্দার অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন, এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে। অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে। পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে সামনে আসতেই পদক্ষেপ করেছে সোনারপুর থানা।
মঙ্গলবার জামাল উদ্দিনের বাড়ি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার চলে যাব সাদ্দামের সুরঙ্গে। গতকাল দেখানো হয়েছিল খাটের নিচে সাদ্দাম অর্থাৎ প্রতারণার কিংপিন কুলতলিতে কিভাবে সুরঙ্গ খুঁড়ে রেখেছিল পালানোর সুবিধের জন্য। এই সুরঙ্গ দিয়ে চওড়ায় 5 ফুট সুরঙ্গ, লম্বায় 40 থেকে 42 ফুট। সেই সুরঙ্গ চলে যাচ্ছে কাঁকড়ার খালে এবং সেখানে একটা ডিঙি বাঁধা থাকতো। সেই ডিঙি বেঁধে ডিঙি করে সাদ্দাম পালিয়ে যেত একেবারে ঠাকুরান নদী হয়ে। সেইভাবেই সাদ্দাম এখন কোথায়? সাদ্দামকে ছিনিয়ে নিয়েছিল তার পরিবার, গ্রামবাসীরা, এবং তারপরে এখনো ফেরার। আর সাদ্দামের এই ঘটনা সুরঙ্গ নিয়ে তদন্ত চলছে, ছোট করে দেখার দরকার নেই, চাঞ্চল্য তৈরিরও প্রয়োজন নেই, মন্তব্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। একটা সুরঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। ল অ্যান্ড অর্ডার ইজ ডিপেন্ডেন্ট অন হাউ ডু উই রিঅ্যাক্ট টু ইট। সামটাইমস সিস্টেমস there will be some mistakes. There is no system, man created system which is 100% foolproof. আর এডিজি আইন শৃঙ্খলায় মনোজ ভার্মা জানালেন, কুলতলিতে প্রতারণা চক্র চালাতো সাদ্দাম। কেন সুড়ঙ্গ তৈরি হয়েছিল তার তদন্ত চলছে। Kultali, I'll say that it is a kind of a cheating racket which has been unearthed. কিন্তু details এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found, ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation. So later on we'll update on that. আর আজ কুলতলিতে অভিযান পুলিশের। সাদ্দামের খোঁজে কুলতলিতে ধরপাকড়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা এক ব্যক্তির। আফতাব সর্দার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার। গতকাল নকল সোনার কারবারিদের খোঁজে আক্রান্ত পুলিশ, আজ নকল সোনার কারবারিদের খোঁজে পুলিশের অভিযান কুলতলিতে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযান চালায়। কি নাম তোমার? নাম কি? আফতাব কি? সাদ্দামের কোটি কোটি টাকার কারবার, প্রতারণার কারবার কিভাবে চালাতো এই কারবার, তার সাম্রাজ্যের মাথা কে? নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। সাদ্দাম সর্দার প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। সাদ্দামের ঘরের খাটের নিচে মিলেছে সুড়ঙ্গ, যা কাঁকড়ার খাল হয়ে মিশেছে ঠাকুরান নদীতে। এসব দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। তাদের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে প্রতারণা চক্র চালাতে কুলতলিতে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল সাদ্দাম। সাইদুল সর্দার, সাকাত আলী সর্দার, শাহজাহান সর্দার এবং আহেদ আলী মোল্লা, এই 4 জন সাদ্দামের ঘনিষ্ঠ সাকরেদ। সবাই দক্ষিণ 24 পরগনার কুলতলির পয়তার হাটের বাসিন্দা। এছাড়াও টাকা দিয়ে অনেক গ্রামবাসীকে দলে টানে সাদ্দাম। পুলিশের দাবি এই সবাইকে নিয়ে চলতো প্রতারণা চক্র, একেবারে টিম গেম। পুরনো মূর্তি দেখিয়ে খদ্দের জোগাড় করা হতো। সামনে থাকতেন গ্রামেরই কয়েকজন। দাবি করা হতো মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে ওই মূর্তি তারা কুড়িয়ে পেয়েছেন। প্রথমে সাদ্দামের দল বলতো কম দামে মূর্তি পাওয়া যাবে। মূর্তিও তৈরি করা হতো সুকৌশলে। মূর্তির নাক এবং কানের একটা অংশ তৈরি হতো সামান্য সোনা দিয়ে। সেই জায়গা থেকে কিছুটা অংশ দেওয়া হতো পরীক্ষা করার জন্য। কম দামে আসল সোনা কেনার লোভে অনেকেই মূর্তি কিনতে রাজি হয়ে যেতেন। মূর্তি নিতে পয়তার হাটে গেলেই শুরু হতো সাদ্দাম বাহিনীর খেল। ক্রেতাদের থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে চম্পট দিত তারা। বিজ্ঞাপন দেওয়া থেকে ক্রেতাদের সঙ্গে ডিল, তারপর টাকা আদায়, সবকিছুর জন্য দায়িত্ব ভাগ করা ছিল। চোরাচালান মামলায় জড়িয়ে পড়ার ভয়ে প্রতারিত হয়েও অনেকে পুলিশে অভিযোগ জানাতেন না। এই সুযোগটাকেই কাজে লাগাতো সাদ্দাম বাহিনী। যদি কেউ প্রতারণার অভিযোগ করে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিল সাদ্দাম সর্দার। প্রতারণার অভিযোগ উঠলেই সামনে ঠেলে দেওয়া হতো গ্রামেরই কয়েকজনকে। কেউ কেউ আত্মসমর্পণও করতেন। কখনোই সাদ্দাম বা তার ঘনিষ্ঠ সাকরেদরা সামনে আসতো না। যাদের পুলিশ গ্রেফতার করত তারা কয়েকদিন পর জামিন পেয়ে যেত।
এরপর ফের শুরু হতো প্রতারণার খেলা। এই খেলা শেষ করতেই আসরে নেমেছে পুলিশ। কয়েক সপ্তাহ আগে নদিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তৎপর হয় পুলিশ, তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশের দাবি, পয়তারহাটে অভিযানে গেলে দুজন আত্মসমর্পণও করতে চায়। পুলিশ তাদের ধরেনি, কুলতলিতে অভিযানও বন্ধ হয়নি। সাদ্দামের অবস্থান স্পষ্ট হতেই সোমবার ভোরে পয়তারহাটে যায় পুলিশ, তখনই গুলিও চালানো হয়। এই ঘটনায় 2 মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া 26 জনের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিজনরা। এরপর পুলিশ আবার অভিযান চালায়। সাদ্দামের ঘরে খাটের তলায় মেলে সুড়ঙ্গের হদিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এবারে কলকাতার খবর। খাস কলকাতায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ভার্সেস তৃণমূলের যুব নেতা, সপাটে চড় কাউন্সিলরের। আর তারপরেই বটতলা থানায় চরম বিক্ষোভ কেদার দাস তার অনুগামীদের। আর এই নিয়েই একেবারে রাজনীতি গরম। ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? তৃণমূল যুব নেতার দিকে তেড়ে যাচ্ছেন তৃণমূলের এই কাউন্সিলর, তারপর যুব নেতাকে সপাটে চড়। ভাইরাল এই ভিডিও ঘিরে জোর শোরগোল। এ ছবি কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বটতলা থানা এলাকার ঢুলিপাড়ায়। তৃণমূল যুব নেতা কেদার দাসের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার তোলাবাজি চালান। এর প্রতিবাদ করাতেই তাকে চড় মারা হয়েছে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার সুনন্দা সরকার এবং তার হাজবেন্ড বাবু সরকারের নেতৃত্বে আমার উপর চড়াও হয় এবং আমাকে ফেলে মারধর করে। যেহেতু আমরা এই 18 নম্বর অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। চিকু, নিট্টু, যাকে ছবিতে দেখছেন কেদার দাস, অর্গানাইজ ভাবে এরা তোলাবাজি করে। এরা এখানে বসে ছিনতাই করায় সেতলা মন্দিরে। এরা রাত দুপুরে বেরিয়ে উইকেট নিয়ে একে মার ওকে চমকানো, একটা ছেলেকে বেধড়ক মার মেরেছে 4 জনে মিলে। আমাদের যিনি প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে একটা মালা দিতে আসেননি, একটা মিছিল করেনি, একটা মিটিং করেনি। দায়িত্ব নিয়ে বলছি এরা হারাবার চেষ্টা করে। পুরো কর্মীকে দাঁড়িয়ে ইট মারছে, আমি ওখানে দাঁড়িয়ে ওখানে কি ওদের রসগোল্লা খাওয়াবো? কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার, এই এলাকারই তৃণমূলের যুব নেতা কেদার দাস। স্থানীয়দের দাবি, দুপক্ষের অনুগামীদের মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব তৈরি হয়। একে অন্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। পারদ চরমে ওঠে মঙ্গলবার। অভিযোগ, দুপক্ষের মধ্যে মারামারি বাধে। আহত হন তৃণমূল কাউন্সিলরের স্বামী এবং আরো এক তৃণমূল কর্মী। এই সময়েরই একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায় তৃণমূল যুব নেতাকে চড় মারছেন তৃণমূলেরই কাউন্সিলর। এর প্রতিবাদে বটতলা থানায় বিক্ষোভ দেখান তৃণমূল যুব নেতা কেদার ও তার অনুগামীরা। আমাদের 18 নম্বর ওয়ার্ডে বেআইনি পার্কিং তোলা হচ্ছে, 70 টাকা তোলা হচ্ছে কেন, আমাদের স্ন্যাচিং হচ্ছে কেন, ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, যত বেআইনি কাজের সাথে কাউন্সিলর জড়িত আছে, কাউন্সিলর টাকা খাচ্ছে। এই প্রতিবাদে জানানোর জন্য আমাদেরকে ছেলেদেরকে মারধর করেছে। 30-40 জন মিলে ওয়ার্ডে এক দঙ্গলভাবে এরা লাঠি সোটা নিয়ে মানুষকে, কাউকে দোকান ভাঙচুর করা, কোনো লোককে মারা, এই চাঁদা দে, এগুলো যদি আমরা ছেড়ে দিতাম তাহলে আমাদের থেকে ভালো লোক কিছু নেই। যদি কোনো কর্মী কোনো অন্যায় কাজও করে থাকেন, সেক্ষেত্রে প্রকাশ্যে তাকে মারা হবে, এই ধরনের ভিডিও, এই ধরনের দৃশ্য অবাঞ্ছিত ঘটনা। এই মারধরের ঘটনায় তৃণমূল যুব নেতা এবং তৃণমূলের কাউন্সিলর একে অন্যের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। নিউজ 18 বাংলা। কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই, আর তাতেই শহীদ হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, যার বাড়ি এই বাংলার দার্জিলিংয়ে। শোকের আবহ এই মুহূর্তে দার্জিলিংয়ে পাহাড়ে, কারণ ব্রিজেশ থাপা জঙ্গিদের গুলিতে 4 সেনার মৃত্যু হয়েছে, সঙ্গে ব্রিজেশ থাপা। বাড়ি ফেরা হলো না ক্যাপ্টেন ব্রিজেশ থাপার। জুলাইয়ে ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল, মানে এ মাসেই পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা ছিল ব্রিজেশের। গতকাল কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ ক্যাপ্টেন। রবিবারই অর্থাৎ পরশুদিন বাবা মায়ের সঙ্গে শেষ কথা
ক্যাপ্টেনের। কাল ব্রিজেশের কফিন বন্দি দেহ ফিরবে বাগডোগরায়। उनका पेरेंटल पोस्टिंग जो है वो अंबाला में है, वो एडी का है, एयर डिफेंस। लास्ट सितंबर में अंबाला से डोडा गया था, आजकल में आने वाला था वो। फिर अब ये ऑपरेशन चल गया तो उसने नेचुरली उसको पूछा भी मैंने क्या हो गया तो मैं छुट्टी का, तो बोलता अभी कैसे छुट्टी मांगेंगे, अभी ऐसे हो रखा है। ऐसे तो मैंने छुट्टी के लिए अप्लाई कर रखा है, बट अभी तो आ नहीं सकते ना, ऐसे हो रखा है। मैं कैसे इनको बताऊंगा। मैंने इतना भी बताया उसको कि तुम ही हो क्या अकेले मतलब वहाँ पे, तो बोलते नहीं मम्मी ऐसे में हम लोग नहीं आ सकते। संडे बात हुआ था सुबह 9 o'clock को, रात को 11 o'clock को मैसेज आया, बट ये हुआ इंसिडेंट शायद 9 o'clock को, तो उसका सीओ का आया था फोन। अभी भी ऐसा प्राउड था, एटलीस्ट कम से कम उसने किया, बट हमारे साथ तो नहीं है ना। बहुत खुश था वो संडे में। वो ये बोल रहा था एक दिन पहले मेरे को नीचे बुलाया गया था, लेकिन आज कुछ इन्फॉर्मेशन आया है करके, इसीलिए मुझे हुक्म मिला है कि मेरे को फिर वापस पहाड़ के ऊपर में जहाँ पर पोस्ट है वहाँ पर ही जाके ऑपरेट करना है। तो मैंने उनको बता दिया कि देखो केयरफुल रहना, सब कुछ ठीक ठाक करना है। मंडे शाम को 9 बजे शायद ये कुछ इंसिडेंट हुआ। मुझे तभी पता लगा जब उनका पेरेंट यूनिट था, वहाँ से कॉल आया उनका सीओ का, कमांडिंग ऑफिसर। मैं प्राउड फील करता हूँ कि जान देकर भी उसने कुछ काम किया है।